প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি চৌধুরী রাশেদুল নবী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। বাংলা শ্রবণ এবং কথন দক্ষতা এ বিষয়ে এর আগের ক্লাসগুলোতে আমরা ভাষার উৎপত্তি, বাকযন্ত্রের পরিচয়, ধ্বনি, শব্দ, বর্ণ, অক্ষর ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। গত ক্লাসে আমরা দেখেছিলাম ধ্বনির পরিচয় এবং ধ্বনির উচ্চারণ। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আরও একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমরা স্বরধ্বনির উচ্চারণ শুরু করব। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমাদের বাংলা স্বরধ্বনিগুলো দুই ধরনের। এর একটি ছিল মৌলিক স্বরধ্বনি আর আরেকটি হচ্ছে যৌগিক স্বরধ্বনি। নিশ্চয়ই তোমাদের মনে আছে, মৌলিক স্বরধ্বনিগুলো হচ্ছে স্বরধ্বনির একক উচ্চারণ, যেখানে একটি স্বরধ্বনি উচ্চারিত হয়। আর যৌগিক স্বরধ্বনিগুলো ছিল দুটি মৌলিক স্বরধ্বনির যুক্ত উচ্চারণ। একাধিক স্বরধ্বনি পাশাপাশি যখন থাকে এবং একত্রে দ্রুত তার সাথে উচ্চারিত হয়, তখনই যৌগিক স্বরধ্বনি গঠিত হয়। আমরা দেখেছিলাম আমাদের 7টি মৌলিক স্বরধ্বনি আছে এবং 25টি যৌগিক স্বরধ্বনি আছে। সেই বিষয়গুলো গত ক্লাসে বিস্তারিত আলোচনা হয়েছে। একটু ধরিয়ে দেওয়ার জন্য সেই বিষয়টি আবার তোমাদের বললাম। এবং আজকের আমাদের যে আলোচনার বিষয় সেটা হলো আমরা স্বরধ্বনি দিয়ে আমাদের আলোচনাগুলো শুরু করব। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে মৌলিক স্বরধ্বনি 7টি। কোন 7টি ছিল মৌলিক স্বরধ্বনি? নিশ্চয়ই মনে আছে। তার মধ্যে ছিল আমাদের অ, আ, ই, উ, আমাদের ছিল এ, ও এবং এ। এই হচ্ছে আমাদের 7টি মৌলিক স্বরধ্বনি। এখন এই স্বরধ্বনিগুলো কিভাবে, কোথা থেকে উচ্চারিত হয়, মানে আমরা যদি সঠিক উচ্চারণটা করতে চাই তাহলে আমাদের উচ্চারণটা কিভাবে করতে হবে, বাকযন্ত্রের কোন জায়গা থেকে উচ্চারণটা করতে হবে, পাশাপাশি মুখের অবস্থানটি কেমন থাকবে, এই বিষয়গুলো আমাদের জানা জরুরি। কেননা আমরা সঠিক উচ্চারণটি করতে চাই এবং আমাদের এই কোর্সের মূল বিষয় হলো আমাদের সঠিক উচ্চারণে ধ্বনিগুলো উচ্চারণ করা এবং তার মধ্য দিয়ে সঠিকভাবে শব্দের উচ্চারণ, সঠিকভাবে ভাষার প্রয়োগ। তো আমরা দেখছিলাম আমাদের 7টি মৌলিক স্বরধ্বনি। এখন আমরা দেখব যে এই 7টি মৌলিক স্বরধ্বনি কিভাবে, কোথা থেকে উচ্চারিত হয়। আমরা একটু বোর্ডে এই বিষয়টি দেখব এবং আলোচনার সুবিধার্থে সময় ক্ষেপণ যেন না হয় সেজন্য মৌলিক স্বরধ্বনির অবস্থানটি আমি বোর্ডে করে তারপরেই ক্লাসটি শুরু করেছি। তো আমরা একটু বোর্ডের কাছে আসি। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। দেখতে আরো সুবিধার জন্য আমি আমার রুমের বাতিটিও জ্বালিয়ে দিই। আচ্ছা, তাহলে আমরা দেখছি আমাদের আজকের আলোচনার বিষয় স্বরধ্বনির উচ্চারণ। এখানে একটি ছক তৈরি করা আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ধ্বনির পরিচয়, সম্মুখ স্বরধ্বনি, কেন্দ্রীয় স্বরধ্বনি এবং পশ্চাৎ স্বরধ্বনি। নিশ্চয়ই আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে সম্মুখ স্বরধ্বনিগুলো কি হবে। মুখের অর্থাৎ আমাদের উচ্চারণের সময় জিহ্বা সামনের দিকে এগিয়ে আসবে এবং ধ্বনিটিকে উচ্চারণ করবে, যার জন্য এটির নাম হয়েছে সম্মুখ স্বরধ্বনি। কেন্দ্রীয় স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা মুখের মাঝামাঝি অবস্থান করবে, আর পশ্চাৎ স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা পেছন দিকে চলে আসবে। এখন আমাদের এই সম্মুখ স্বরধ্বনি আছে 3টি। আমাদের মোট 7টি স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি, তার মধ্যে 3টি আছে আমাদের সম্মুখ স্বরধ্বনি, ই, এ, এ। আমরা দেখছি যে ই
যে ই আমরা বলেছি যে দুইটি আমাদের আসলে একটি হচ্ছে হ্রস্ব ই আর একটি দীর্ঘ ই, যাই হোক কিন্তু উচ্চারণ আমরা মূলত একটি পাই, সেই ই এ এ এই স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বা সামনের দিকে এগিয়ে আসে। পশ্চাৎ স্বরধ্বনি আছে আমাদের উ ও অ, যেগুলো উচ্চারণের সময় জিহ্বা পেছনের দিকে সরে যায়, এবং কেন্দ্রীয় স্বরধ্বনি একটি, সেটি হচ্ছে আ। আ বলার সময় জিহ্বা বিবৃত অবস্থায় মুখের মাঝামাঝি অবস্থান করে। এখন এই স্বরধ্বনিগুলোর মধ্যেও আবার শ্রেণী বিভাগ আছে, অর্থাৎ এই যে তিনটি আমাদের সম্মুখ স্বরধ্বনি, এই তিনটি সম্মুখ স্বরধ্বনির মধ্যে ই যখন আমরা উচ্চারণ করি তখন জিহ্বা সামনের দিকে যেমন থাকে এবং উচ্চে অবস্থান করে, অর্থাৎ উপরের দাঁতের দিকে সে কিন্তু এগিয়ে যায়। ই যখন বলছি তখন সে উপরের দাঁতের দিকে এগিয়ে আসবে। এ বলার সময় জিহ্বা সামনে এগিয়ে থাকে কিন্তু মধ্যবর্তী অবস্থানে সে অবস্থান করে। এ বলার সময় জিহ্বা সামনে এগিয়ে যাবে এবং নিচের দিকে চলে যাবে, অর্থাৎ আমাদের যে নিচের দাঁত সেই নিচের দাঁতের দিকে সে চলে যাবে। ঠিক তেমনি পশ্চাৎ স্বরধ্বনি আমরা আগে বলেছি যে জিহ্বা পেছন দিকে আসবে, কিন্তু পেছন দিকে আসার মধ্যে পার্থক্য রয়েছে। যখন আমরা উ বলবো তখন তখন কিন্তু সে পেছন দিকে আসলে একটু উচ্চ অবস্থানে থাকবে। ও বললে সেটা পেছন দিকে এসে আরো নিচুর দিকে চলে যাবে, আর অ বললে পেছন দিকে এবং আরো নিম্ন অবস্থানে চলে যাবে। যেখানে আ, এটাকে আমরা বলেছি কেন্দ্রীয় স্বরধ্বনি। আ যখন আমরা বলছি তখন আ জিহ্বাটা কিন্তু নিচের দিকে থাকবে এবং বিবৃত অবস্থায় থাকবে। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি আমাদের ওষ্ঠাধরের যেই অবস্থান। আমরা জানি যে আমাদের ঠোঁট, যার মধ্যে ওষ্ঠ এবং অধর, উপরের ঠোঁটটাকে বলা হচ্ছে ওষ্ঠ আর নিচের ঠোঁটটাকে বলা হচ্ছে অধর। একসাথে যদি আমরা বলি ওষ্ঠাধর, তাহলে এই ওষ্ঠাধর অর্থাৎ ঠোঁটের অবস্থানটা কি থাকে? যখন আমরা সম্মুখ স্বরধ্বনিগুলো উচ্চারণ করি ই, এ এবং অ, তখন ওষ্ঠাধরটি প্রসিত অর্থাৎ একটু পাশের দিকে, পাশাপাশি একটু কিন্তু সে বিবৃত অবস্থায় থাকে। ই বললে একটু পাশের দিকে সে সরে আসে ওষ্ঠাধর। আ যখন বলছি তখন কিন্তু সে মাঝামাঝি অবস্থানে থাকে, ওষ্ঠাধর স্বাভাবিক একটি অবস্থানে থাকে। আর উ ও অ এগুলো যখন আমরা উচ্চারণ করছি পশ্চাৎ স্বরীয় ধ্বনিগুলো, তখন ওষ্ঠাধরটি অর্থাৎ ঠোঁট কি হয়, একটু গোলাকৃতি আকার ধারণ করে। তো আমাদের এই বিষয়টি একটু আমাদের ভালো করে বুঝতে হবে যে সম্মুখ স্বরধ্বনির সময় আমাদের এই যে তিনটি স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি আমাদের এই তিনটি উ, ও এবং অ, আর কেন্দ্রীয় স্বরধ্বনিটি আমাদের আ। এখন একটু আমি তোমাদের কাছে সামনে আসি। আমরা বোর্ডে নিশ্চয়ই এই স্বরধ্বনিগুলোর উচ্চারণ দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে যে উচ্চারণটি কিন্তু আমাদের নিজেরা করে একটু বুঝতে হবে। তো একটু লক্ষ্য করো, আমরা যখন তিনটি স্বরধ্বনির মধ্যে আমরা 7টি যে মৌলিক স্বরধ্বনি, তার ভিতর আমরা সম্মুখ স্বরধ্বনিগুলোর কথা উচ্চারণ করছি। আগেই বলেছি নামটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, এবং সম্মুখ স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ কি হবে, সামনের দিকে এগিয়ে আসবে, সামনের দিকে থাকবে সে। এবং এই সম্মুখ স্বরধ্বনির মধ্যে আবার আমরা দেখছি উচ্চ, মধ্য এবং নিম্ন, মানে নিচের দিকে আছে, উপরের দিকে আছে, মাঝামাঝি আছে, নিচের দিকে আছে। যখন আমরা ই উচ্চারণ করছি, লক্ষ্য করে দেখো, ই বললে কিন্তু জিভ উপরের দিকে থাকছে, উপরের দাঁতের দিকে থাকছে এবং সামনের দিকে এগিয়ে আসছে। আবার আমরা যখন বলছি এ বললে সামনের দিকে থাকছে কিন্তু একটু নিচে নেমে যাচ্ছে, আর যখন আমরা বলছি এ তখন আরো নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে আমাদের সম্মুখ স্বরধ্বনিগুলোর মধ্যে আমরা 3 ধরনের উচ্চারণ পেলাম। আবার পশ্চাৎ স্বরধ্বনি কোনগুলো? যেগুলো উচ্চারণের সময় জিভ পিছনের দিকে চলে আসে, ও, অ আর হচ্ছে আমাদের উ।
উ যখন আমরা বলছি উ, তখন জিভ একটু সামনের দিকে মানে পেছনের দিকে থাকলে একটু উঁচুতে থাকছে। ও যখন বলছি তখন পেছনে এবং একটু নিচে নামছে। অ যখন বলছি অ, তখন একদম একেবারেই পিছনের দিকে সে চলে আসছে। এখন ঠোঁটের অবস্থান অর্থাৎ ওষ্ঠ এবং অধর, এই ওষ্ঠ এবং অধরের অবস্থানটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা এখানে দেখেছি যে সম্মুখ স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় ওষ্ঠাধর কি হয়, একটু প্রসিত হয়ে যায়। ই ই উচ্চারণ করলে কি হয়, একটু কিন্তু ওষ্ঠাধর পাশে মানে একটু কিন্তু স্পেস নেই ই। আর যখন আমরা পশ্চাৎ স্বরধ্বনিগুলো উচ্চারণ করছি তখন ওষ্ঠাধর একটু গোলাকৃতি হবে, যেমন ও বা অ। তাহলে ই লক্ষ্য করছো আমাকে, ই ওষ্ঠাধর প্রসিত হচ্ছে, আর যখন বলছি ও তখন কিন্তু গোলাকৃতি আকার ধারণ করছে। এবং তোমার এই যে ওষ্ঠাধরের অবস্থান, এটি ঠিক রাখতে পারলে আমাদের উচ্চারণটিও শুদ্ধ হবে এবং আমরা উচ্চারণটি যথাযথভাবে করতে পারব। তাহলে আমরা পরিষ্কার হলাম আমাদের যে 7টি মৌলিক স্বরধ্বনি, তার মধ্যে আমাদের 3টি স্বরধ্বনি রয়েছে, যেটা হচ্ছে আমাদের সম্মুখ স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বা সামনের দিকে আসবে। আর 3টি রয়েছে আমাদের পশ্চাৎ স্বরধ্বনি। পশ্চাৎ স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বা পিছন দিকে যাবে। আর যেটি আমাদের কেন্দ্রীয় বিবৃত স্বরধ্বনি আ, আ সেটা একেবারে কণ্ঠ থেকে উচ্চারিত হবে। আ, আ যখন আমরা উচ্চারণ করছি কণ্ঠ থেকে উচ্চারিত হবে। আমার হাতে একটি বই হয়তো তোমরা দেখতে পাচ্ছ, বাংলা উচ্চারণের নিয়ম। এই বইটি, এটি আমারই লেখা, মহাকাল প্রকাশনী থেকে প্রকাশিত। তো বাংলা উচ্চারণের নিয়ম বইটি যারা সংগ্রহ করতে চাও তারা সংগ্রহ করে নিতে পারো। যার শোরুম হচ্ছে তোমার এলিফ্যান্ট রোডের কাটাবনে যে কনকর্ডিয়াম এম্পোরিয়াম আছে সেখানে মহাকাল প্রকাশনের শোরুম থেকে তোমরা সংগ্রহ করতে পারবে। আর এখন যেহেতু করোনা ভাইরাস পরিস্থিতি, সেজন্য এখন যেহেতু বাইরে যাওয়াটা সমস্যা, অনলাইনে রকমারি.com এখান থেকে তোমরা বইটি সংগ্রহ করতে পারবে। এবং আশা করি যে বাংলা উচ্চারণের একটি বই তোমাদের আসলে সকলেরই সংগ্রহে থাকা উচিত। কি জন্য? আমরা শুদ্ধ উচ্চারণের যে কোর্সটি করছি তার সহায়ক গ্রন্থ হিসেবে আমাদের এই বইটি খুবই প্রয়োজনীয় হবে। এবং বাংলার কিন্তু একটি মজার ব্যাপার হলো যে যারা আসলে সাহিত্য পাঠ করেন, তো তাদের সকলের বাসায় কিন্তু অনেক অনেক বই থাকে। লক্ষ্য করবে যে এই যে সাহিত্য পাঠ যারা করছেন তাদের ভিতরে, বা সাহিত্য ভালোবাসেন, আমার তো মনে হয় যে বেশিরভাগ মানুষই সাহিত্য ভালোবাসেন, গান, কবিতা, গল্প, উপন্যাস। তো যারাই সাহিত্য ভালোবাসেন তাদেরই বাসায় যে সংগ্রহ আছে তাতে দেখবে যে বাংলা সাহিত্যের বই কিন্তু একটি বৃহৎ স্থান দখল করে আছে। এটা একটি মজার ব্যাপার। হয়তো তিনি পড়ে এসেছেন কোনো বিজ্ঞানের বিষয় বা সমাজ বিজ্ঞানের কোনো বিষয় তিনি পড়ে এসেছেন, কিন্তু যখন তিনি সাহিত্য সংগ্রহে রাখেন বা বই পড়েন, সাহিত্য ভালোবাসেন, তখন দেখা যায় যে আসলে বাংলা সাহিত্যেরই বই তার বুক সেলফের একটি বড় স্থান দখল করেছে। তো সেই হিসেবে আমরা যারা বাংলা সাহিত্যের ছাত্র আছি, বাংলা সাহিত্যের শিক্ষার্থী যারা আছি, তাদের সংগ্রহ তো স্বাভাবিকভাবেই সমৃদ্ধ থাকা উচিত। এবং এই যে ছাত্র জীবনে যে বইগুলো তোমরা সংগ্রহ করছো, এগুলোই কিন্তু তোমাদের এখন যেমন পাঠ্যপুস্তক হিসেবে সংগ্রহ করছো, কোর্সের সহায়ক গ্রন্থ হিসেবে তোমরা পড়ছো, পরবর্তী সময়ে তোমাদের বুক সেলফকে সমৃদ্ধ করবে এই বইগুলো। এবং পরবর্তী সময়ে তোমরা অবসর সময়ে, চাকরি জীবনে মাঝে মাঝে এই বইগুলো যখন পড়বে, তোমাদের নিশ্চয়ই অনেক ভালো লাগবে। তো বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী হিসেবে এইটা কিন্তু তোমাদের একটা, আমি বলবো যে একটা অ্যাডভান্টেজ, যে তোমরা ছাত্র জীবনে যে বইগুলো সংগ্রহ করছো সেগুলোই তোমাদের সহায়ক গ্রন্থ হিসেবে যেমন কাজে লাগছে, আবার মনের খোরাক হিসেবে এই সাহিত্য তোমাদেরকে সমৃদ্ধ করছে, ব্যক্তিত্ব গঠনে সহায়তা করছে, তোমাদের মনোভাবকে ইতিবাচক করতে ভূমিকা রাখছে। তাহলে আমরা আবার আমাদের যে জায়গায় ছিলাম উচ্চারণ, সেইখানটায় চলে আসি। আমরা লক্ষ্য করেছি যে আমাদের 7টি মৌলিক স্বরধ্বনি, যার মধ্যে আমাদের 3টি ছিল আমাদের
সম্মুখ স্বরধ্বনি, আর 3টি ছিল আমাদের পশ্চাৎ স্বরধ্বনি এবং একটি ছিল আমাদের কেন্দ্রীয় স্বরধ্বনি। আশা করছি আমরা এই বিষয়টি বুঝতে পেরেছি। এবার আমরা সেই স্বরধ্বনিগুলোকে একটি একটি করে আলোচনা করা শুরু করব। প্রথম যে স্বরধ্বনিটি আমাদের আলোচনা সেটি হচ্ছে অধ্বনি। অধ্বনি খুবই গুরুত্বপূর্ণ। অধ্বনির আমরা জানি যে 2 ধরনের উচ্চারণ আছে। অধ্বনির মধ্যে রয়েছে তোমার বিবৃত উচ্চারণ আর আছে সংবৃত উচ্চারণ। সেই বিষয়টি আমরা আজকে দেখার চেষ্টা করব। আশা করছি বোর্ড তোমরা দেখতে পাচ্ছ এবং আমি এখন এই ছকটাও তোমরা বুঝতে পেরেছো এবং অনেকে লিখেও নিয়েছো। তো আমি এটা মুছে ফেলি এবং এরপরে আমরা অধ্বনি দিয়ে উচ্চারণ আমরা শুরু করতে চাই। অধ্বনি যেটা আমাদের একটি পশ্চাৎ স্বরধ্বনি। তাহলে আমরা ধ্বনির পরিচয় পেলাম, যার মধ্যে সম্মুখ স্বরধ্বনি ছিল আমাদের 3টি, ই, এ, এ, আর কেন্দ্রীয় স্বরধ্বনি যেটি বিবৃত স্বরধ্বনি হিসেবে একটি ছিল আমাদের আ। পশ্চাৎ স্বরধ্বনি ছিল 3টি, উ, ও এবং অ। তো আমরা এখন এটা মুছে আমরা সেই অধ্বনি দিয়েই আমাদের আজকের ধ্বনি ভিত্তিক আলোচনা আমরা শুরু করব। আমাদের প্রথম ধ্বনি হচ্ছে আলোচনার তালিকায় যেটি স্থান পাবে সেটি হচ্ছে অধ্বনি। অধ্বনি খুবই গুরুত্বপূর্ণ একটি ধ্বনি এবং আমাদের বাংলা শব্দে আমরা যদি উচ্চারণের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে প্রচুর শব্দে আমাদের অধ্বনির উচ্চারণ আছে। আসলে এই অধ্বনি যখন বর্ণ হিসেবে তুমি যদি লক্ষ্য করো, অধ্বনিকে যখন তুমি এভাবে প্রতীক দিয়ে লিখছো তখনই সেটি অবর্ণ। এই অবর্ণটি কিন্তু শব্দের মধ্যে 2 ভাবে থাকতে পারে, 2 ভাবে যুক্ত হতে পারে। একটি হচ্ছে অ এর স্বরে অ, এটির স্বাধীন রূপ বা স্বাধীন ব্যবহার, অর্থাৎ স্বরে অ যেটা আমরা বলি আসলে অধ্বনি, এই অধ্বনিটি স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে শব্দের ভিতরে। স্বাধীন রূপ কিরকম? যেমন একটি শব্দ যদি তুমি বলো, যেমন অনেক, বা যদি তুমি বলো যে অনাবিল, তাহলে স্বাধীন ব্যবহার বলতে আমরা কি বুঝি? অ যখন সুস্পষ্টভাবে থাকে, অর্থাৎ বর্ণর মধ্যে বা শব্দের মধ্যে এই অবর্ণটি যখন সুস্পষ্টভাবে তার রূপটি দেখা যায় তখন আমরা তাকে বলছি এর প্রাথমিক ব্যবহার বা স্বাধীন ব্যবহার। আর আরেকটি হচ্ছে সেটি হচ্ছে শব্দের মধ্যে যে বিলীন ভাবে থাকে, অর্থাৎ অন্য বর্ণের সাথে বিলীন, অন্য বর্ণের সাথে বিলীনও বলতে পারো বা যুক্তও বলতে পারো, অন্য বর্ণের সাথে যুক্ত। আচ্ছা ঠিক আছে, আমরা যুক্তই বলি, যুক্ত শব্দটা পরিচিত বেশি। তাহলে কোনো একটি দেখবো আমরা অ স্বাধীনভাবে বসে, আবার কোথাও কোথাও অ অন্য বর্ণের সাথে যুক্তভাবে ব্যবহৃত হয়। এখন এরকম একটি উদাহরণ আমি এখানে লিখে রেখেছি, এখান থেকে আমি নেই। যেমন কর, কর শব্দটি যদি বলি আমরা, তাহলে ক এর সাথে আমরা কোনো স্বরবর্ণের চিহ্ন দেখতে পাচ্ছি না, সুতরাং আমরা বুঝতে পারি ক এর সাথে আছে অ এবং র এর সাথে আছে অ, কর। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে 2টি অ এর উচ্চারণ আছে, কিন্তু এখানে কোথাও সেই রূপটি নাই, অর্থাৎ যুক্তভাবে আছে। আমরা জানি যে আমাদের 11টি স্বরবর্ণ আছে, যার মধ্যে 10টিরই সংক্ষিপ্ত রূপ বা কার রয়েছে এবং একটি যেটি হচ্ছে অ, এটির কোনো সংক্ষিপ্ত রূপ বা কার নেই। এখন অ যেখানে আমাদের অন্য স্বরবর্ণ যেখানে বসে সেটাকে আমরা কার বলি। এই আ, রস্বই, দীর্ঘই, রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, এদের সবারই কিন্তু কার আছে বা সংক্ষিপ্ত রূপ আছে। যখন তারা ব্যঞ্জন বর্ণের সাথে বসে তখন তারা সেই কার হিসেবে বসে বা সেই চিহ্নটি নিয়ে ব্যবহৃত হয়, কিন্তু এই অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নাই, সুতরাং অ যখন বসে তখন কিন্তু কোনো চিহ্ন আমরা এখানে দেখি না। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, তোমার প্রশ্ন হতে পারে তাহলে অ বসলো কি বসলো না আমরা কিভাবে বুঝবো? অ কিন্তু যখন বসবে তখন কোনো চিহ্ন নাই, আবার যেখানে অ নাই অর্থাৎ কোনো ধরনের স্বরবর্ণ নাই, এমনকি অবর্ণটিও নাই, তখন কিন্তু সেখানে হস চিহ্ন দেওয়া হবে, অর্থাৎ হসন্তের ব্যবহার করা হবে। তখন আমরা বুঝবো যে সেখানে অ এর ব্যবহার নেই। যেমন আমরা যদি একটি শব্দ লিখতাম যে কর, হস চিহ্ন দিয়ে, এটা একটা ধাতুও বটে, তাহলে এখানে দেখা যেত ক এর সাথে অ এর ব্যবহার রয়েছে কিন্তু র এর সাথে কোনো অ এর ব্যবহার নেই। সুতরাং এই 3টি বর্ণ এখানে আছে, আর অ নেই বিধায় র এর নিচে হস চিহ্ন আছে, অর্থাৎ এই রটি একটি হসন্ত বর্ণ হয়েছে এখানে। সুতরাং আমরা বুঝতে পারি যে অ না থাকলে হসন্ত বা হস চিহ্ন ব্যবহার করতে হয়। যদিও আমরা জানি যে বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী এখন সাধারণ শব্দতে হস চিহ্ন
না দেখালেও চলে, তবে ব্যাকরণ ভিত্তিক যেসব শব্দ আমাদের প্রকৃতি প্রত্যয় ধাতু সন্ধি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আমাদের এই হস চিহ্নটি সুস্পষ্টভাবে দেখিয়ে দিতে হয়। তবে হস চিহ্ন আমরা দেখাই বা না দেখাই, আমরা বুঝতে পারি যে সেখানে যেখানে অ নাই সেখানে আসলে হস চিহ্নটা আছে বলে আমরা ধরে নিই। তাহলে আমরা মূলত যে জিনিসটা দেখতে চাই এখানে, সেটি হচ্ছে অ এর দুই রকম ব্যবহার আমরা পাই। একটি হচ্ছে সেটার স্বাধীন রূপ, পুরো রূপ নিয়ে এসে বসবে, আর একটি হচ্ছে যুক্তভাবে ব্যবহার। যেমন আমরা একটি শব্দ বললাম যে ধরো, এখানে কিন্তু এই ধরো বা করো বা যদি বলা হয় পরো, এগুলোর ভেতরে আমরা দেখছি যে কোনো অ এর চিহ্ন নেই, কিন্তু অ এই ব্যঞ্জন বর্ণগুলোর ভিতরে যুক্ত আছে। এই দুইটি রূপে অ ব্যবহৃত হয়। এখন আমরা দেখছিলাম অধ্বনির উচ্চারণ। আমরা তো অধ্বনির ব্যবহার বা রূপ দেখলাম, কিন্তু উচ্চারণটি কিভাবে হবে? আগে বলেছি অধ্বনির উচ্চারণ দুই রকম হতে পারে। একটি হলো তোমার বিবৃত উচ্চারণ, আর একটি হলো সংবৃত উচ্চারণ। এখন এই যে সংবৃত এবং বিবৃত, এই দুইটি শব্দ তোমরা শুনেছো, কারণ এসএসসি যখন পড়ো সেই নবম দশম শ্রেণীর বইতেও কিন্তু সংবৃত বিবৃত উচ্চারণের বিষয়গুলো আছে, সেখানে তোমরা পড়েছো। হয়তো অনেকের কাছে সেই জিনিসটা এখন মনে পড়ছে না বা পরিষ্কার নাও থাকতে পারে, তবে এখনকার আলোচনায় আমরা বিস্তারিতভাবে এই বিবৃত উচ্চারণ সংবৃত উচ্চারণের নিয়মগুলো শিখে নিব এবং বুঝে নিব। বিবৃত উচ্চারণকে বলা হয় স্বাভাবিক উচ্চারণ। স্বাভাবিক অর্থাৎ, এখন স্বাভাবিক বলতে আমরা কি বুঝি? স্বাভাবিক বলতে আমরা বুঝি যে অ যখন অ এর মতোই উচ্চারিত হবে, তখন আমরা সেটাকে বলবো বিবৃত উচ্চারণ। অ যখন অ এর মতো উচ্চারিত হবে, তখন আমরা তাকে বলছি বিপরীত উচ্চারণ। যেমন আমরা যদি একটা শব্দ বলি অনেক, অ নিক, অ নিক, উচ্চারণটা খেয়াল করো, অ নিক, তাহলে অ কিন্তু অ এর মতো উচ্চারিত হচ্ছে। তাহলে সংবৃত উচ্চারণটি কোনটি? সংবৃত উচ্চারণ হলো অ যখন ও এর মতো উচ্চারিত হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যে শব্দে যুক্ত আছে অ, কিন্তু উচ্চারণ হবে ও। তাহলে অধ্বনির সংবৃত উচ্চারণ হচ্ছে অধ্বনির ও ধ্বনির মতো উচ্চারিত হবে। তাহলে আমরা বলতে পারি যে বিবৃত উচ্চারণ যেখানে অধ্বনি অধ্বনির মতোই উচ্চারিত হবে, আর সংবৃত উচ্চারণ যেখানে অধ্বনি ও ধ্বনির মতো উচ্চারিত হবে। এই জিনিসটা আমাদের পরিষ্কার থাকতে হবে যে বিবৃত উচ্চারণ হচ্ছে অধ্বনি তার নিজের মতোই উচ্চারিত হবে, আর সংবৃত উচ্চারণে অধ্বনিটি ও ধ্বনির মতো উচ্চারিত হবে। এখন প্রশ্ন হতে পারে যে ও ধ্বনির মতো কেমন করে হয়? উদাহরণ দিলে আমরা বিষয়টি পরিষ্কার বুঝতে পারবো। যেমন একটি শব্দ দেখো, আমরা খুবই পরিচিত একটি শব্দ, এর উচ্চারণটা কি? মন। মন। আমরা কিন্তু এখানে মন বলবো না। মন যদি কেউ উচ্চারণ করে থাকেন, অনেকে উচ্চারণ করেন, আমিও অনেক সময় শুনেছি অনেকের উচ্চারণে বলছে যে আমার মনটা ভালো লাগছে না, মন ভালো নেই, এরকম বলছেন। আসলে কিন্তু মন বললে হবে না, এখানে বলতে হবে মন। আর যদি মন না বলা হয় তাহলে এটি ভুল হয়ে যাবে। কিরকম আমি একটু তোমাদের লক্ষ্য করি। দেখো, উচ্চারণটা বলছিলাম অধ্বনির দুই ধরনের উচ্চারণ। একটি হচ্ছে বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ, যেখানে অধ্বনির মতো উচ্চারিত হবে, আর একটি হচ্ছে সংবৃত বা ও ধ্বনির মতো উচ্চারণ, যখন অধ্বনিটি ও ধ্বনির মতো হয়ে যাবে। এখন দুইটা উদাহরণও আমি এখানে দিয়েছি। একটাকে বলা হয়েছে যে অনেক, অ, লক্ষ্য করো উচ্চারণটা অ, তাই না? অনেক। আরো যদি তুমি দু একটা দেখো, অটল, অচল, এই শব্দগুলোর ভিতরে অ কিন্তু অ এর মতো উচ্চারিত হচ্ছে, যার জন্য এটাকে আমরা বলছি অধ্বনির স্বাভাবিক উচ্চারণ অর্থাৎ বিবৃত উচ্চারণ। আর অধ্বনি যখন ও ধ্বনির মতো উচ্চারিত হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো সংবৃত উচ্চারণ। যেমন বলা হয়েছে মন, মন। এখন যেটা বলছিলাম যে অনেকে ভুল উচ্চারণ করে এবং ভুলটাকেই সে শুদ্ধ মনে করে, বলে কি মন। আপনার মনটা কি খারাপ? নো, আপনার বলতে হবে আপনার মনটা কি খারাপ। তুমি অনেক গানের মধ্যে বা কবিতার মধ্যে দেখো, যেমন খুব পরিচিত একটি গানের কথা যদি আমি বলি, যেমন ধরো মন শুধু মন ছুঁয়েছে, একটি গান আছে, তাই না? লক্ষ্য করো, এটা সব পরিচিত গান, তো এই জন্য উচ্চারণটা আমি তোমাদের বলছি। মন শুধু মন ছুঁয়েছে, মন কিন্তু বলছে না, মন, মন শুধু মন ছুঁয়েছে। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি মন কিন্তু উচ্চারণ হয়। মনে পড়ে রুবি রায়, কবিতায় তোমাকে কতদিন লিখেছি, মনে পড়ে। হ্যাঁ, এটা কিন্তু মনে পড়ে বলে নেই, মনে পড়ে। সুতরাং কেউ যদি
মন উচ্চারণ করেন, তাহলে তো তিনি ভুল উচ্চারণ করছেন, এবং ভুল উচ্চারণটা করে তিনি অভ্যস্ত আছেন, তিনি মনে করছেন এটি সঠিক উচ্চারণ। এখানে কিন্তু সমস্যা। অর্থাৎ যারা ভুল উচ্চারণ করে সে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জানেই না যে এই উচ্চারণটি ভুল। সুতরাং আমাদের লক্ষ্য করতে হবে যে আসলে মন শব্দটিতে অধ্বনির সংবৃত উচ্চারণ হচ্ছে। অধ্বনি অবশ্য দুইটি আছে মন উচ্চারণে, আমরা লক্ষ্য করবো এখানে একটি আর এখানে একটি, কিন্তু প্রথমটি আমরা দেখবো সংবৃত উচ্চারণ হচ্ছে, পরেরটি বিবৃত উচ্চারণ হচ্ছে। খেয়াল করতে হবে যে কোথায় কিভাবে উচ্চারণ হয়। এখন তুমি মনে করছো যে আরো দুই একটা উদাহরণ দিলে ভালো হতো, ওকে, তাহলে আমরা অন্য আরেকটি উদাহরণে আসি। যেমন ধরো গুরু তর, গুরুতর শব্দটি খেয়াল করো, গুরুতর। এখানে যদি আমি লিখি শব্দটি গুরুতর, লক্ষ্য করো যে এই দুটার মধ্যে স্বরবর্ণ আছে, রসুর উচ্চারণ আছে এবং ব্যবহার আছে। এই দুটিতে কোনো স্বরবর্ণ নাই ত এবং রয়ের সাথে। তাহলে ত এবং রয়ের সাথে কোনো স্বরবর্ণ নাই, কিন্তু সেখানে স্বরে অযুক্ত আছে। অযুক্ত না থাকলে হসন্তের একটি ব্যাপার থাকতো, কিন্তু আমরা দেখছি অযুক্ত আছে, এবং এই তয়ের সাথে অটি সংবৃত, বিবৃত, অর্থাৎ অ এর মতোই উচ্চারণ হচ্ছে, ত ত প্লাস অ, যেটা ত এরকম উচ্চারণ হচ্ছে। লক্ষ্য করো এখানে অটি কিন্তু স্বাভাবিক উচ্চারণ হচ্ছে, কিন্তু র এর সাথে যে অটি সেটি আমরা দেখতে পাবো যে র ওকার দিয়ে তার উচ্চারণটা হবে গুরুতর। গুরুতর ব্যাপার কিন্তু না, গুরুতর ব্যাপার। আমরা যদি পুরো উচ্চারণটি লিখি শব্দটির, তাহলে কি দাঁড়ায়? শব্দটির উচ্চারণটি দাঁড়াবে এরকম, গু রু ত রু, এরকম দাঁড়াবে উচ্চারণটি। তাহলে আমরা এখানে দেখতে পাবো র এর সাথে একটি ওকার যুক্ত হয়ে উচ্চারণ হবে, অর্থাৎ এটি সংবৃত উচ্চারণ হয়ে গেল। তাহলে আমরা দুই ধরনের উচ্চারণ আমরা পেলাম, একটি হচ্ছে বিবৃত উচ্চারণ যেটি অ এর স্বাভাবিক উচ্চারণ, আর একটি হচ্ছে সংবৃত উচ্চারণ। এই জায়গাটি বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা কিন্তু একাধিক উদাহরণ দিয়ে এটিকে বর্ণনা করলাম। যদি আমরা এই জায়গাটি না বুঝে নিয়মগুলোকে আলোচনা করা শুরু করি এবং নিয়মগুলোকে মুখস্থ করি, তাহলে আমাদের কোনো লাভ হবে না। আমাদের দরকার হচ্ছে নিয়মটি বোঝা এবং উপলব্ধি করা। তাহলে আমরা অধ্বনির দুই ধরনের উচ্চারণ পেয়ে গেলাম। এ হচ্ছে বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ, যখন অ এর মতে উচ্চারিত হবে, আর একটি হচ্ছে সংবৃত বা ও ধ্বনির মতো উচ্চারণ। এখন আরেকটি বিষয় আমরা একটু লক্ষ্য করব, সেটা হচ্ছে লক্ষণীয় বিষয়টি একটু দেখো। বলা হয়েছে যে অধ্বনির বিবৃত উচ্চারণ ইংরেজি একটি শব্দ দিয়ে আমরা বোঝার চেষ্টা করছি, একটু কাছে আসলে আরো দেখতে হবে। অধ্বনির সংবৃত উচ্চারণ ইংরেজি, অধ্বনির সংবৃত উচ্চারণ ইংরেজি রক শব্দের অ এর মতো। রক, দেখো খেয়াল করে রক উচ্চারণটা কেমন হচ্ছে। এই রক শব্দে র এর সাথে যে অ আছে, এই অটির মতো উচ্চারণ হয়ে যায় আমাদের বিবৃত উচ্চারণটি। আমরা আগে বলেছি বিবৃত মানে স্বাভাবিক, অর্থাৎ অধ্বনি যেখানে অধ্বনির মতোই থাকবে। তাহলে এটির উচ্চারণ কেমন? ইংরেজি রক শব্দে যে অ আছে সেটির মতো। আর অধ্বনির সংবৃত উচ্চারণটি হচ্ছে ইংরেজি হোম, হোম শব্দের ও এর মতো। এখানে যে ও আছে আমরা লক্ষ্য করব এটি কিন্তু সংবৃত উচ্চারণ। হোম বললে আমরা দেখব যে ঠোঁট গোলাকৃতি আকার ধারণ করছে এবং ও উচ্চারণ করছে, হোম, ওকার ম, এরকম উচ্চারণ করছে। তাহলে আমরা এখানে দেখব যে উচ্চারণটি কিন্তু ও এর মতো হচ্ছে। রক শব্দের উচ্চারণ আমরা দেখি যে অ এর মতো, এবং হোম শব্দে কিন্তু সেই উচ্চারণটি হয়ে যায় ও এর মতো। তো আমরা আরেকটি বিষয় আজকে একটু দেখতে চাই, সেটি হচ্ছে মুখের অবস্থান। মুখের অবস্থান, আমাদের মুখ অর্থাৎ ঠোঁট কি ধরনের অবস্থানে থাকে যখন অধ্বনির সংবৃত এবং বিবৃত উচ্চারণ হয়। বিবৃত উচ্চারণের সময় তুমি খেয়াল করো, প্রথমে বিবৃত উচ্চারণ যখন আমরা করব তখন আমাদের মুখের অবস্থানটা কি হবে। বলছে দুইটা নিয়ম আছে এখানে, সেটা হচ্ছে চোয়াল, যখন আমরা অধ্বনি বিবৃত উচ্চারণ করব অর্থাৎ স্বাভাবিক উচ্চারণ করব, তখন চোয়ালের কি হয়, প্রসারণ ঘটে, অর্থাৎ চোয়ালটা একটু প্রসারিত হবে, চোয়ালের ফাঁকা যাওয়া যাই বলে একটু প্রসারণ ঘটবে, সেখানে চোয়ালের প্রসারণ ঘটবে তুলনামূলকভাবে বেশি তোমার সংবৃত তুলনায়। তাহলে বিবৃত উচ্চারণের সময় চোয়ালের ফাঁক বেশি হয় বা চোয়াল প্রসারণ ঘটে, আর ঠোঁট গোলাকৃতি হয় না, গোলাকৃতি হয় না। এই দুটি বিষয়ে মনে রাখবে, গোলাকৃতি হয় না, ঠোঁটটি কিন্তু গোলাকৃতি হবে না, স্বাভাবিক অবস্থানে থাকবে। তাহলে চোয়াল প্রসারিত হবে। যখন তুমি অ বলছো অ, তখন কিন্তু অ, এই যে আমাদের চোয়ালের যে দুই পাটি দাঁত আছে, উপরের এবং নিচের সারির দাঁত, অ বললে একটু কি প্রসারণ করবে, একটু স্পেস বেশি নেবে, আর ঠোঁট কিন্তু ফ্ল্যাট থাকবে, স্বাভাবিক থাকবে, অ সমান্তরাল থাকবে। আর যখন তুমি সংবৃত উচ্চারণ করছো, তখন বুঝতে পারছো যে ডেফিনেটলি এর অপোজিট হবে।
অর্থাৎ তোমার এই যে চোয়াল, এটা কম প্রসারণ ঘটবে। চোয়াল কিন্তু প্রসারণ কম, অর্থাৎ ফাঁকাটা বেশি হবে না চোয়ালের, এই প্রসারণটা কম হবে। আর আমরা দেখতে পাচ্ছি ঠোঁট কি হবে, বুঝতেই পারছি ঠোঁট এটা হবে গোলাকৃতি হবে, সংবৃতর সময় ঠোঁট গোলাকৃতি হবে। ঠিক আছে, আশা করছি এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের সংবৃত এবং বিবৃতর মূল যে বিষয়টি সেটি আমরা বুঝতে পারব। তাহলে আমরা আশা করছি আজকের বিষয়গুলো বুঝতে পেরেছি। আমরা কিন্তু আগামী ক্লাসে নিয়মগুলোকে শুরু করব। তো আজকে যে বিষয়টা আমরা করলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। আমরা দেখেছি আমাদের 7টি যে মৌলিক স্বরধ্বনি ছিল তার মধ্যে আমাদের সম্মুখ স্বরধ্বনি আমাদের 3টি ছিল, ই, এ, অ। এ কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে। আর আমাদের ছিল পশ্চাৎ স্বরধ্বনি যেগুলো ছিল উ, ও, অ। এগুলো কিন্তু জিভ কি হচ্ছে, পেছন দিকে যাচ্ছে, উ, ও, অ পেছন দিকে যাচ্ছে। আর সম্মুখ যেগুলো আমাদের ছিল আগে বলেছি যে ই, এ, এগুলো কিন্তু সামনের দিকে যাচ্ছে। তো সামনের দিকে গিয়ে যখন উপরের দাঁতের দিকে থাকছে ই, তখন হচ্ছে উচ্চ সম্মুখ। যখন মাঝামাঝি থাকছে এ, তখন হচ্ছে আমাদের মধ্য সম্মুখ। আর যখন নিচের দিকে চলে যাচ্ছে, দেখো জিভটা সামনে আছে কিন্তু নিচের দাঁতের পাটির দিকে চলে যাচ্ছে, তখন হচ্ছে আমাদের কি নিম্ন সম্মুখ। উচ্চ সম্মুখ, মধ্য সম্মুখ আর নিম্ন সম্মুখ। আর যখন আমরা পশ্চাৎ স্বরধ্বনির কথা বলছি তখন কিন্তু আমাদের উ, যখন বলছি উ, জিভ কিন্তু পেছন দিকে যাচ্ছে, উ কিন্তু একটু উপরে থাকছে, উচ্চ পশ্চাৎ। আমরা যখন বলছি ও তখন মধ্য পশ্চাৎ। আর যখন অ বলছি অ, একেবারে কিন্তু নিচেও যাচ্ছে আবার পেছনেও চলে যাচ্ছে, নিম্ন পশ্চাৎ। সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা ছকটা নিশ্চয়ই আমরা খাতায় লিখে নিয়েছি। যারা লিখতে পারো নাই তারা আবার ভিডিওটা ফরওয়ার্ড করে আবার তুলে নেবে। এবং আমরা দেখেছিলাম অধ্বনির উচ্চারণ। সেই অধ্বনির উচ্চারণের মধ্যে আমরা ব্যবহার দেখেছিলাম, যেখানে একটি ছিল কি অ এর স্বাধীন ব্যবহার হয় বা পূর্ণরূপে সে বসে, অথবা ব্যঞ্জন বর্ণের সাথে সে কিন্তু যুক্ত বা বিলীন ভাবে বসে, এটা আমরা জেনেছি। পাশাপাশি আমরা আরেকটা জিনিসও দেখলাম, আমাদের খুব গুরুত্বপূর্ণ আলোচনা আজকের যেটি ছিল সেটি হচ্ছে অধ্বনির আমাদের সংবৃত এবং বিবৃত উচ্চারণ। আমরা জেনেছি বিবৃত উচ্চারণটি হচ্ছে স্বাভাবিক উচ্চারণ যখন অধ্বনিটি অধ্বনির মতোই থাকে। আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি, অনেক, অটল, অচল, অমর, অমানিসা, অমাবস্যা। অ কিন্তু অ এর মতো উচ্চারিত হবে, তাহলে হবে বিবৃত বা স্বাভাবিক। আর অ যখন ও এর মতো উচ্চারিত হবে তখন সেটা হবে সংবৃত বা ও ধ্বনির মতো উচ্চারণ, যেমন মন, গুরুতর, এ ধরনের আরো অনেক অনেক শব্দে। এবং অধ্বনির উচ্চারণের সময় ঠোঁটের অবস্থান আমরা দেখেছি যে যখন বিবৃত উচ্চারণ হয় তখন কিন্তু চোয়াল অর্থাৎ এই যে দুই পাটি দাঁত অ একটু কিন্তু প্রসারিত হয় এবং ঠোঁটটি সমান্তরাল থাকে। যখন ও উচ্চারণ হয় অর্থাৎ সংবৃত উচ্চারণ হয় ও, তখন কিন্তু ঠোঁটটি একটু গোলাকৃতি থাকে। এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করছি তোমরা এই আলোচনাটি বুঝতে পেরেছো। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। যদি মানে আরো বেশি তোমার মনোযোগের দরকার, একাধিকবার তুমি ভিডিওটি দেখতে পারো, যেহেতু ভিডিও করাই আছে। একাধিকবার দেখে খুব মনোযোগের সাথে উচ্চারণটি তোমার বোঝার চেষ্টা করতে হবে। আগামী ক্লাসে আবারও বলেছি যে আমরা অধ্বনির সংবৃত এবং বিবৃত নিয়মগুলো আমরা শুরু করব। এইভাবে পর্যায়ক্রমে আমরা প্রতিটি ধ্বনিরই আমরা নিয়মগুলো আলোচনা করব। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, শুদ্ধ থাকো।